সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে আশা করি 2টা ক্লাস করতে পারছো এবং ওই 2টা ক্লাসে আমরা গতিবিদ্যার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গতিবিদ্যার যে বিভিন্ন রাশিগুলো আছে এবং ওই রাশিগুলা থেকে আমরা যে আরো যে কনসেপ্টগুলো জানি প্রত্যেকটা কনসেপ্টই আমরা কিন্তু গত ক্লাসগুলোতে আলোচনা করছি। আজকে এই ক্লাসটাতে আমি আসলে বেসিক্যালি তোমাদের সাথে কি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গতিবিদ্যার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিভাবে আসছে। তোমরা স্ক্রিনে অনেকগুলো সূত্র দেখতে পাচ্ছ। এই যে তোমরা সূত্রগুলো দেখতে পাচ্ছ এই সূত্রগুলো আসলে কিভাবে আসছে এই পুরো জায়গারই আজকে আলোচনা করব। আসলে এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব এই সূত্রের ব্যবহার নিয়ে। তো আজকের এই পুরো ক্লাসটাই থাকবে তোমাদের এই সূত্রের কনসেপ্ট, সূত্রগুলো কিভাবে আসছে না আসছে এবং এই পুরো ডিটেলসগুলো আমরা জানার চেষ্টা করব। সো তাইলে তোমরা ব্ল্যাকবোর্ডে ফিরে যাও এবং ব্ল্যাকবোর্ডে আমরা ইতিমধ্যে আমরা যে সূত্রগুলো দেখবো, যে রাশিগুলো পড়ছি আমরা এর মধ্যে। দেখো, আমি যদি বলি আমরা কি কি রাশি পড়ছি, আমরা এর মধ্যে আমরা যে রাশিগুলো পড়ছি এটা হচ্ছে সরণ, সরণের পরে আমরা যে রাশিটা পড়ছি এটা হচ্ছে বেগ, বেগের পরে আমরা যে রাশিটা পড়ছি এটা হচ্ছে ত্বরণ। সো আমরা এই 3টা রাশি দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাদের প্রমাণ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি তোমাদের হচ্ছে সংজ্ঞাগুলো দিয়ে। প্রথম হচ্ছে আমরা বেগের সংজ্ঞা আসি। আচ্ছা, বেগের সংজ্ঞায় যখন যাব, তোমরা কি বেগ সম্পর্কে জানো? আমার তো মনে হয় তোমরা বেগ সম্পর্কে জানো। আচ্ছা, বেগ সম্পর্কে কি জানো? বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তনের হার, এটাকে কিন্তু আমরা বেগ বলি। কারণ সময়ের সাথে সরণের পরিবর্তনের হার যদি বেগ হয় তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াইলো বলো তো? এস বাই টি। তাহলে এস ইকুয়াল টু কি দাঁড়াইলো? ভিটি। তাইলে আমরা দেখো এই জায়গায় একটা বেগের সংজ্ঞা থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, ফাইন। আমরা ইতিমধ্যে যে সূত্রটা পাইলাম এটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। নাও আমরা পরবর্তী সূত্রতে যাই, সেটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, এই যে আমরা ত্বরণ আমরা জানি না, ত্বরণ আমরা সম্পর্কে কি জানি? ত্বরণ হচ্ছে বেগ যেটা পাইছো বেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে ত্বরণ। কোনো বস্তু যদি সুষম বেগে না চলে, অর্থাৎ সমান বেগে না চলে, তার বেগ যদি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, তখন আমরা এই যে বেগের পরিবর্তনের হার পাবো, এটাকে আমরা ত্বরণ বলি। ত্বরণ আমরা এ দ্বারা প্রকাশ করি। এবং বেগের পরিবর্তন, ধরো একটা বস্তুর একটা বেগ আছে 10 ms ইনভার্স 1, সময়ের সাথে সাথে এর পরিবর্তন হয়ে এখন হইলো তোমার ধরো 2 সেকেন্ড পরে এটা হইলো 15 ms ইনভার্স 1। এই যে তার বেগের পরিবর্তন হইলো, শুরুতে একটা বেগ ছিল, কিছু সময় পর বেগ আরো বৃদ্ধি পাইছে। ধরো আমরা একটা গাড়ি চালাচ্ছি, গাড়ির অ্যাক্সিলারেটর দিয়ে রাখছি, তাই না? তাহলে সময়ের সাথে সাথে তার বেগ কিন্তু বাড়তেছে, তার মানে তার একটা ত্বরণ আছে, তার বেগের পরিবর্তন হইতেছে, তার বেগটা কিন্তু সমান না। এই যে ত্বরণ, তাহলে কি দাঁড়াবে? ত্বরণটা দাঁড়াবে বেগের পরিবর্তনের হার। এই বেগের পরিবর্তনের হারকে কিন্তু আমরা ত্বরণ বলি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এই যে পুরো জায়গাটা আছে এটাকে আমরা ত্বরণ বলতেছি। আচ্ছা, আমি একটু সময় নিয়ে 2টা সেকেন্ড আমি টাইম নিই, তোমাদের স্ক্রিনটা আমি একটু ফিক্সড করে ফেলি। ওকে, ফাইন, থ্যাংক ইউ তোমরা এই সময়টা আমার দেওয়ার জন্য। তো আমরা ত্বরণের আমরা যে সংজ্ঞা অনুসারে যে জিনিসটা পাইলাম, বেগ ত্বরণ হচ্ছে বেগের সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এখান থেকে স্যারেরা আমরা কি লিখতে পারি? বেগের যে পরিবর্তনটা হবে ভি মাইনাস ইউ, আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে কি ভি। একটা বস্তু তার একটা বেগ আছে, শুরুতে একটা বেগ আছে, সময়ের সাথে সাথে তার বেগের একটা পরিবর্তন হয়েছে, ধরলাম আমরা শেষ বেগ হচ্ছে ভি। এই যে একটা পরিবর্তন আসছে, তুমি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ইউ থেকে কি হয়েছে আমার বলো তো? ভি হয়েছে, বেগের একটা পরিবর্তন হয়েছে। তাহলে আমরা পরিবর্তনটা আমরা কি লিখবো? ভি মাইনাস ইউ লিখবো। তো এই সময় সাপেক্ষে যে বেগের পরিবর্তনটা হইলো, এই হারটারে আমরা কিন্তু ত্বরণ বলি। তো আমরা ত্বরণেরও আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, ঠিক আছে না? ত্বরণেরও আমরা আরো একটা সূত্র আমরা পাইলাম। তাহলে আমরা ইতিমধ্যে 2টা সূত্র পাইলাম। একটা হচ্ছে বেগের সমীকরণ থেকে সমবেগে যদি চলে এস ইকুয়াল টু ভিটি, আর যদি বেগের পরিবর্তন হয় তখন আমরা ত্বরণের সূত্র পাইলাম ভি মাইনাস ইউ বাই টি। এই সূত্রটা আমরা পাইলাম। এখন আমরা এখান থেকে আমরা আরো সূত্রগুলো বাইর করার চেষ্টা করি। ধরো এস ইকুয়াল টু আমরা ভিটি পাইলাম, ভি হচ্ছে বেগ। এখন বস্তু যদি বেগটা সমান না থাকে, বেগের পরিবর্তন হয়,
ইজ লাইক আমরা প্রথম যে এক্সাম্পলটা দিছিলাম, এখানে একটা বস্তু তার কি করছে, ব্যাগের পরিবর্তন করছে। এরকম যদি তুমি ব্যাগের পরিবর্তন পাও তখন কি করবা? তখন হচ্ছে এই যে ব্যাগটাকে আমরা যদি গড় ব্যাগ হিসাব করি, গড় ব্যাগ কিভাবে বাড়ি করে, আমরা শুরুর ব্যাগ প্লাস শেষ ব্যাগ ভাগ 2, শুরুর ব্যাগ প্লাস শেষ ব্যাগ ভাগ 2, আদি ব্যাগ এবং শেষ ব্যাগকে 2 দ্বারা ভাগ করলাম, কারণ আমরা দুইটা কন্টেন্ট নিছি, একটা হচ্ছে আদি ব্যাগ, একটা হচ্ছে শেষ ব্যাগ। যেহেতু আমরা দুইটা কন্টেন্ট নিছি, সুতরাং আমরা যেটা করব তারে 2 দ্বারা ভাগ করব। এই যে 2 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাইলাম, এটা হচ্ছে আমার গড় ব্যাগ, গড় ব্যাগ বাই সময়। কেন আমরা গড় ব্যাগ বের করতেছি? তার কারণ হচ্ছে এখানে আমার ব্যাগের পরিবর্তন হইতেছে। নাও খেয়াল করো, তাহলে আমরা আরো একটা সূত্র পেয়ে গেলাম স্মরণে, s = u + v / 2 * t। ঠিক আছে, নাও খেয়াল করো, আমরা যে ইতিমধ্যে যে সূত্রটা পাইছি s ইতিমধ্যে যে সূত্রটা পাইলাম s = u + v / 2 * t, এবং ত্বরণের যে সূত্র পাইলাম a = v - u / t, সময় সাপেক্ষে ব্যাগের পরিবর্তনের হার। তারা এখান থেকে কিন্তু আমরা v বাই করতে পারি। দেখো আর এই যদি গুণ করি v - u = at, তাহলে এই জায়গা থেকে আমরা সূত্র বাড়ি করতে পারি v = u + at। তাহলে এখান থেকে দেখো আরো একটা সূত্র পাইলাম আমরা, v = u + at। এটা গতিবিদ্যার প্রথম যে সূত্রটা আমরা পাই, যখন কোনো বস্তু সমত্বরণে চলে তখন যে সূত্রটা আমরা পাবো, শেষ বেগের সূত্র, এটা নির্দিষ্ট সময় পরে, সেটা হচ্ছে v = u + at। এরপরে খেয়াল করো তুমি, এই জায়গায় আমরা যে কাজটা করব এখন, সেটা হচ্ছে এই যে বেগের মানটা আছে না, এটা বসাই দিব, u + v, v হচ্ছে আমরা পাইছি u + at / 2 ইনটু কি দাঁড়াইলো t। তো এখান থেকে আমরা কি পাইছি দেখো, u আর u তোমরা যোগ করছো, u আর u যোগ করলে আমরা পাবো 2u + at ভাগ 2 * t। যেহেতু t-টা এই জায়গায় গুণ আকারে আছে, তাহলে কাজ করে আমরা গুণ করে দিই। তো এখান থেকে গুণ করলে আমরা কি পাবো, 2ut প্লাস কি বলে আমরা হাফ at² বাই কত দাঁড়াইলো 2। যেহেতু এখানে 2 দুইটারই নিচে একই হচ্ছে, আমরা একটা ভাগ পাইছি, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ভেঙে লিখতে পারি 2ut/2 প্লাস at² ভাগ হচ্ছে 2। এভাবে লিখলে অসুবিধা হয় না, তার কারণ হচ্ছে আমরা লসাগু নিলে কিন্তু ঠিক আবার আগের রাশিটাই পেয়ে যাব। তাহলে খেয়াল করে কি দাঁড়াইলো, এখানে 2 কিন্তু কাটা যাবে, 2 কাটা গেলে আমরা পাবো s = ut প্লাস এখানে কি থাকলো হাফ at²। তাহলে স্যার আমরা আরো একটা গতিসূত্র পাইছি, s = ut প্লাস হাফ at²। তার পরবর্তীতে কিন্তু আমরা সবগুলো সূত্র একত্রিত করে দিয়ে দিব আমরা কি কি সূত্র এই পর্যন্ত পাইছি। তো s = ut প্লাস হাফ at² আমার পরবর্তী গতিসূত্র। না, আমরা যে সূত্রটা পাইছি স্যার, এই সূত্রটা হচ্ছে s = ut প্লাস হাফ at²। পূর্ববর্তীতে আমরা ত্বরণের যে সংজ্ঞা এখান থেকে আমরা পাইছিলাম, ত্বরণ হচ্ছে v - u/t, t = কি লেখা যায়, v - u/a। এখন খেয়াল করো, এই যে সময় যেটা পাইছো, এই সময়টা যদি এই রাশিটাতে আমরা সময় সূত্রগুলো বসাই ফেলি, তাহলে দেখো তো কি পাই। সময় সূত্রগুলো আমরা বসাবো v - u/a, দেন এখানে আমরা পাইছি v - u/a²। তো টাইমের যে ইকুয়েশনটা আছে না, এটা বসাই দিলাম। নাও আমরা এটা u দ্বারা গুণ করি, uv - u² প্লাস এখানে আমরা কি পাবো দেখো, এখানে আমরা পাইলাম হাফ, যেহেতু স্কোয়ার আছে না, a v - u² ভাগ হচ্ছে a²। তো এই জায়গাতে আমরা পাইছি uv - u² / a, এখানে আমরা a² কাটা যাবে, কাটা যাওয়ার পরে এখানে থাকতেছে a, তারপর b - u² মানে a - b² যেটা a² - 2ab প্লাস দাঁড়াবে v²। তো এইভাবে আমরা লিখতে পারি। নাও খেয়াল করো তো স্যার, এই জায়গা থেকে আমরা কি পাইছি, এখান থেকে কিন্তু আমরা লসাগু নিতে পারি। আচ্ছা, আমরা যদি লসাগু হিসেবে 2 এর নেই, তাহলে কি দাঁড়াবে, লসাগু হিসেবে আমরা 2 এর নিলাম। তো যেহেতু এখানে a আছে, তাহলে ভাগ করলে আমরা এখানে 2 পাবো, 2 দ্বারা উপরেটা গুণ করব, উপরেটা গুণ করলে 2uv - 2u², এই রাশিটা আমরা পাইলাম। 2a দুটোই আমরা লসাগু নিছি, তো উপরে গুণ করতে হবে 1 দ্বারা, v² - 2uv প্লাস দাঁড়াইলো e²। নাও দেখো তো স্যার, কাটাকাটি করলে কি দাঁড়াইতেছে, কাটাকাটি করলে -2uv প্লাস 2uv কাটা যাবে ডেফিনেটলি, e² - 2u² কাটা কেটে গেলে -e² থেকে যাবে। তো আমরা এখান থেকে কি কি রাশি পাইছি, এই জায়গাটা আমরা একটু লেখার চেষ্টা করি।
আর আর গুণ করলে এখানে আমরা পাইছি 2as, এই জায়গা থেকে আমরা কি পাইছি বলতো, ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। তো আমরা কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেছি, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। তাইলে তোমরা এই যে জায়গাটা আমরা এতক্ষণ পর্যন্ত এই তিনটা পেজে আলোচনা করছি, এটা হচ্ছে আমাদের গতির যে বিভিন্ন সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিভাবে আসছে। আশা করি তোমরা এখন একদম চোখ বন্ধ করে মুখস্থ যেটা এটা করবা না, না করে তোমরা জানার চেষ্টা করবা যে এই যে গতির সূত্রগুলো আসলে কিভাবে আসছে। আচ্ছা, নাও আমরা দেখলাম কিভাবে আসছে, তাহলে কি কি সূত্র আসে আসলে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে সূত্র কিভাবে আসছে এটা আসলে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না। সৃজনশীল পদ্ধতিতে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে সূত্রটা ব্যবহার করব কেমনে, কোন কোন সূত্র পাইছি, ওই সূত্রগুলার ব্যবহারটা, এটাই আসলে আমার এই জায়গায় আলোচনার মুখ্য বিষয়। তাইলে এইখানে যেহেতু এই কথাগুলো আলোচনার মুখ্য বিষয়, তাইলে স্যার আমরা যেটা করব, এখন কি কি সূত্র পাইছি এই সূত্রগুলারে একত্রিত করা এখন চেষ্টা করব। সো স্যার আমরা যে সূত্রগুলো পাইছি এটা হচ্ছে, যখন কোনো বস্তু সমবেগে চলবে তখন সরণ হবে s ইকুয়াল টু vt। যখন কোনো বস্তু সমত্বরণে চলবে, একটা ত্বরণ থাকবে, তার বেগের পরিবর্তন হবে, তখন আমরা পাবো b মাইনাস ইউ বাই টি। 3 নাম্বার যে সূত্রটা আমরা পাবো b মাইনাস ইউ, এটা কিন্তু ইউ, b মাইনাস ইউ বাই টি। এর পরবর্তীতে আমরা যে সূত্র পাইছি b ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো তো এই সূত্রটা পাইছি না আমরা, এরপরে v ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্রটা পাইছি। তারপরে পাইছি আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এর আগে একটা সরণ সূত্র পাইছি ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, যদি আমরা গড় একটা ইউজ করতে চাই। তাহলে এখান থেকে আমরা সরণের একটা সূত্র পাইলাম ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, একটা হচ্ছে সরণের সূত্র। সরণের সূত্র আরো একটা পাইছি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। লাস্টে যে সূত্রটা পাইছি বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা গতিতে এই ধরনের সূত্রগুলা পেয়ে থাকি এবং এই সূত্রগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন ম্যাথে ব্যবহার করি। তাহলে কি কি সূত্র পাইলাম স্যারেরা? প্রথম যে সূত্রটা আমরা পাইছি এটা হচ্ছে s ইকুয়াল টু vt। এর পরবর্তীতে যে সূত্রটা পাইছি ত্বরণের সূত্র, এ হচ্ছে v মাইনাস ইউ বাই টি। শেষ বেগের সূত্র পাইছি v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপরে আমরা সরণের সূত্র পাইছি, যদি আদিবেগ এবং শেষ বেগ জানা থাকে তাহলে এখান থেকে আমরা কি পরিমাণ সরণ পাবো এই সরণটা আমরা নির্ণয় করতে পারবো, সেটা হচ্ছে ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এরপরে দেখো, যখন কোনো একটা বস্তু ত্বরণ থাকবে, একটা ত্বরণ আছে, একটা নির্দিষ্ট সময়ের পরে তার সরণ বাড়ি করতে হবে, তখন আমাদের যে সূত্রটা দাঁড়াবে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন একটা নির্দিষ্ট সরণ পরে, ধরো 200 মিটার পরে, 300 মিটার পরে যদি আমার কি বাড়ি করতে বলে, শেষ বেগ বাড়ি করতে বলে, তাইলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2as। এই সমীকরণটা আমরা ব্যবহার করতে পারবো। সো এই কয়েকটা আমরা গতি সূত্র পাইছি। এখন আমি যেটা করব, আরেকটা সূত্র তোমাদের দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে টি-তম সেকেন্ডে সরণ। টি-তম সেকেন্ডে সরণ। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসগুলো করছো বা এই চ্যাপ্টার সম্পর্কে কিছুটা আইডিয়া নিছো বা কিছুটা পড়ছো, তাহলে তোমরা টি-তম সেকেন্ডের সরণে বিভিন্ন ম্যাথ করছো। যেমন টি-তম সেকেন্ডের সরণ বলতে কি বোঝাচ্ছে, ধরো সাপোজ হচ্ছে আমি যদি বলি একটা বস্তু 15 সেকেন্ড ধরে চলতেছে, একটা বস্তু যদি 15 সেকেন্ড ধরে গতিশীল হয়, তাহলে তার 4 নাম্বার সেকেন্ডে সরণ কত হবে, তার 10 নাম্বার সেকেন্ডে সরণ কত হবে, তার 15 নাম্বার সেকেন্ডে সরণ কত হবে। এই ধরনের যে প্রশ্নগুলো আছে এটা হচ্ছে টি-তম সেকেন্ড। অর্থাৎ একটা গতিপথের সম্পূর্ণ সরণ না, কিন্তু একটা গতিপথের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে কি পরিমাণ সরণ অতিক্রম করবে, এই সমীকরণটা আমরা এখন নির্ণয় করতে যাব। ধরো একটা গতিপথ, সেটা হচ্ছে 4 সেকেন্ডের, 0 1 2 3 4, মানে একটা গাড়ি 4 সেকেন্ড ধরে চলমান। একটা গাড়ি 4 সেকেন্ড ধরে চলমান, তার মানে শূন্য থেকে শুরু করে তার ব্যাপ্তিটা 4 সেকেন্ড পর্যন্ত। এর মধ্যে কয়টা সরণ আছে, সেকেন্ড আছে, এটা দেখো না। 0 থেকে 1 এখানে একটা সেকেন্ড আছে, ফার্স্ট সেকেন্ড যেটা। তারপরে 1 থেকে 2 এটা সেকেন্ড আরেকটা সেকেন্ড, 1 থেকে 2, 2 থেকে 3 এটা 3 নাম্বার সেকেন্ড, থার্ড সেকেন্ড, এবং 3 থেকে 4 এটা হচ্ছে আমাদের ফোর্থ সেকেন্ড। তাহলে ফোর্থ সেকেন্ড কত থেকে কত, 3 থেকে 4। সো আমার প্রশ্নটা হচ্ছে থার্ড বা ফোর্থ সেকেন্ডে, ধরো ফোর্থ সেকেন্ডে তুমি অতিক্রান্ত সরণ নির্ণয় করবা।
তোমরা জেনারেলি ম্যাথ গুলাতে কিভাবে করছো, তোমরা যেভাবে ম্যাথ করো এটা হচ্ছে আমার 4 নাম্বার সেকেন্ড পর্যন্ত কি পরিমাণ স্মরণ হয়েছে, নাও 3 নাম্বার সেকেন্ড পর্যন্ত স্মরণ নির্ণয় করো, দেন 4 নাম্বার সেকেন্ডের স্মরণ থেকে 3 নাম্বার সেকেন্ডের স্মরণ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে একটা নির্দিষ্ট সেকেন্ডের স্মরণ বাই করে ফেলতে পারবো। একটা এক্সাম্পল যদি দিই, ধরো তোমরা 15th সেকেন্ডে স্মরণ নির্ণয় করবা, তাহলে 15th সেকেন্ডটা শুরু হয় কই থেকে, 14 থেকে, 14 থেকে 15তে গেলে 15th নাম্বার সেকেন্ডটা হয়। তাহলে তোমরা কি করো, তখন 14th নাম্বার পর্যন্ত স্মরণ নির্ণয় করো, দেন 15th নাম্বার পর্যন্ত স্মরণ নির্ণয় করো, দেন হচ্ছে তুমি বিয়োগ করলে আমরা যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে স্মরণ নির্ণয় করি। এইটাকে আমরা একটা সূত্রে কনভার্ট করার চেষ্টা করি, দেখি তোমরা সূত্রে কনভার্ট করতে পারো কিনা। ধরো আমি হচ্ছে 4 নাম্বার সেকেন্ড পর্যন্ত স্মরণ নির্ণয় করতে যাব, 4 নাম্বার সেকেন্ড পর্যন্ত স্মরণ নির্ণয় করতে যাব, তাহলে টি সেকেন্ডে স্মরণ, টি সেকেন্ডে স্মরণ। টি সেকেন্ডে স্মরণ বলতে কি বোঝায়, এই যে 0 থেকে টি সেকেন্ড, ধরো 4 সেকেন্ড বলে 4 সেকেন্ড পর্যন্ত যে স্মরণ, এটা হচ্ছে টি সেকেন্ডে স্মরণ। আমরা যে এতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলো পড়ে আসছে এগুলো কিন্তু টি সেকেন্ডে স্মরণ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে 0 থেকে শুরু করে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এরকম করে 0 থেকে শুরু করে পুরা কাল ব্যাপ্তি জুড়ে যে স্মরণটা হয় এটা হচ্ছে আমার টি। না হচ্ছে এই যে স্মরণের সমীকরণটা আমরা কি পড়ছি, s equal to ut plus half at স্কয়ার, টি সেকেন্ডে স্মরণ। এখন আমরা যদি 3 সেকেন্ড পর্যন্ত স্মরণ নির্ণয় করতে চাই, তার মানে 4 থেকে 1 বাদ দিব, তাহলে এখন যদি আমরা তার পূর্ববর্তী সেকেন্ডটা বাইর করতে যাই তাহলে t-1 সেকেন্ডে স্মরণ, অর্থাৎ 3 সেকেন্ড পর্যন্ত স্মরণ, তাই না, t-1 সেকেন্ডে স্মরণ। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, তখন কি দাঁড়াবে যে s t-1 আমরা জানি ut, t তখন কি হবে t-1 প্লাস হাফ a t স্কয়ার, t তখন হবে t-1। স্যার এই সূত্রগুলো আমরা একটু ভাঙার চেষ্টা করি, তাহলে এখানে কি হবে, ut মাইনাস ইউ দ্বারা গুণ করছো থাকবে ইউ, তারপরে থাকবে হাফ a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি দাঁড়াইলো b স্কোয়ার, তাই না, a হচ্ছে t আর b হচ্ছে কত এখানে 1। তাইলে স্যার t-1 সেকেন্ড পর্যন্ত স্মরণ, তাহলে কি হবে ut মাইনাস ইউ প্লাস হাফ a দ্বারা গুণ করো হাফ a t স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করলে 2 2 কাটা যাবে, থাকবে হচ্ছে এটি প্লাসে প্লাসে প্লাস, থাকবে হচ্ছে হাফ এ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে একটা স্মরণ আমরা এখানে নির্ণয় করলাম, এই স্মরণটা হচ্ছে টি সেকেন্ড পর্যন্ত, আরেকটা হচ্ছে টি থেকে 1 সেকেন্ড কম পর্যন্ত, অর্থাৎ এটা যদি 4 সেকেন্ড হয় তাহলে 3 সেকেন্ড পর্যন্ত স্মরণ আমরা নির্ণয় করছি। এখন তাহলে কি করব, এই যে 4 সেকেন্ডের যে স্মরণ তার থেকে 3 সেকেন্ড পর্যন্ত স্মরণ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ওই একটা সেকেন্ডের স্মরণ পাওয়া যাবে। তাহলে আমাদের এখন তাইলে কি হবে, আমাদের এখন যে কেসটা দাঁড়াবে সেই কেসটা হচ্ছে টি সেকেন্ডের স্মরণ থেকে t -1 সেকেন্ডের স্মরণ আমরা বিয়োগ দিই, তাহলে সমীকরণগুলো কি পাইছিলাম স্যার আমরা, আচ্ছা স্যার আমরা যেন কি বলছিলাম, টি সেকেন্ডের স্মরণ থেকে t-1 সেকেন্ড পর্যন্ত স্মরণটা আমরা বিয়োগ দিব। তাইলে স্যার তার আগের পেজ থেকে দেখো যে টি সেকেন্ডের স্মরণের সমীকরণ তুমি কি পাইছো, ut প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা আমরা এটা লিখি এখন, ut প্লাস হাফ এটি স্কোয়ার, ut প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। দেন t-1 এর যে সেকেন্ডার স্মরণটা আছে এটা আমরা বিয়োগ দিব, তাহলে এগুলো মাইনাস হবে, তো মাইনাস ut মাইনাস দ্বারা গুণ করলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে, তাই না, তো মাইনাস ut প্লাস ইউ মাইনাস ut প্লাস কি হবে ইউ, তারপরে আর কি আছে দেখো তো, মাইনাস হাফ এটি স্কোয়ার হবে প্লাস এটি হবে, মাইনাস হাফ এটি স্কোয়ার হবে, তারপরে কি দাঁড়াইলো মাইনাস হাফ এটি স্কোয়ার হবে প্লাস এটি হবে, প্লাস এটি হবে, আর কি দাঁড়াবে দেখো তো, মাইনাস হাফ এ, মাইনাস হাফ এ, এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো না। আমরা একটু কাটাকাটি করি, তাহলে কি পাবো দেখো, আমরা একটু কাটাকাটি করলে মাইনাস হাফ এটি স্কোয়ার প্লাস হাফ এটি স্কোয়ার কাটা যাবে,
ইউটি ইউটি কাটা যাবে। তাহলে এই জায়গা থেকে আমরা কি কি পাইছি এই জিনিসগুলো আমরা একটু নোট ডাউন করি। আমরা পাইছি ইউ প্লাস, ঠিক আছে, এটি মাইনাস হাফ এ, এই জায়গাটা আমরা পাইছি। এখান থেকে স্যার তাহলে এটা হচ্ছে কি টি তম সেকেন্ডে সরণ। এখন দেখো এই জায়গা থেকে যদি আমরা ইউ প্লাস হাফ এ কমন নেই, হাফ এ যদি আমরা কমন নেই, তাহলে হাফ যদি কমন নিছি তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে। এ অলরেডি কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকবে হচ্ছে টি, তারপর হচ্ছে থাকবে মাইনাস, মাইনাস হাফ এ কমন নিয়ে নিছি, তাহলে আমরা থাকবে 1। তাহলে আমরা আরো একটা সূত্র পাইলাম, এটা হচ্ছে s ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এই সূত্রটা কখন ব্যবহার করি? দ্যাট ইজ দ্য কেস। এই সূত্রটা আমরা ব্যবহার করি স্যার যখন আমরা কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে সরণ নির্ণয় করব। যখন আমরা কি করব, কোনো নির্দিষ্ট সেকেন্ডে সরণ নির্ণয় করব। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাগুলোতে আসে। তুমি দেখতে পাইবা যে ধরো তোমার একটা পরীক্ষা বললো যে 16তম সেকেন্ডে সরণ নির্ণয় করো, পুরো একটা গতিপথ দেওয়া আছে, তার 16তম সেকেন্ডে সরণ নির্ণয় করো, তার 12তম সেকেন্ডে সরণ নির্ণয় করো, তুমি এই ধরনের প্রশ্ন পাইতে পারো। কারণ এই যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে সরণ নির্ণয় করবো, তো এইটা আমরা বড় না করে ডিরেক্টলি আমরা এই সূত্রটা ব্যবহার করেও করতে পারি, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার যে আমরা এই সূত্রটা ব্যবহার করলে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, এই সূত্রটা ব্যবহার করলে টিচাররা তো আমাদের কাইটা দেয় প্রশ্নটা। আচ্ছা, টিচার যাদের প্রশ্নটা কেটে দেয় তার কারণ হচ্ছে তোমাদের বেশিরভাগ শিক্ষক আসলে ডেপথে বিষয়গুলো কমই জানে। শুনতে খারাপ লাগে কিন্তু ব্যাপারটা একদমই সঠিক। আমাদের স্কুল লেভেলে বেশিরভাগ শিক্ষকরা এমন যে উনার মতো করে না লিখলে বরাবর মার্ক কেটে দেয়। অন্য আরেকটা নিয়মে যে এই প্রশ্নটা হইতেও পারে, ওইটা যে কারেক্ট হইতে পারে, উনি এটা যাচাই করারও চেষ্টা করে না। ব্যাপারটা হচ্ছে উনার কাছে পড়া লাগবে, আর উনার কাছে পড়ার জন্য যা যা করা দরকার উনি তাই করতে চেষ্টা করে। আসলে যদিও এটা শিক্ষকদের নৈতিকতার বিষয় হয়ে দাঁড়ায় না, শিক্ষকরা যেহেতু বাংলাদেশের বেতন কাঠামো খুব একটা ভালো না, শিক্ষকরা বাধ্য হয়েই কিন্তু প্রাইভেট পড়াইতে হয়। এটারে আমি আসলে একদম অপরাধ হিসেবেও দেখতেছি না। কি করবে, কোনো কিছু করার উপায় নাই আসলে। কারণ প্রাইভেট পড়াচ্ছে ভালো কথা, কিন্তু এইখানে আসলে যেটা করা উচিত না, এটা হচ্ছে যে স্টুডেন্ট যে মার্কটা ডিজার্ভ করে জাস্ট ওইটা কেটে ফেলা উচিত না। এটা কিন্তু পাপের কাতারে পড়ে বস। তো শিক্ষকদের এই ক্ষেত্রে আসলে অনেক সতর্ক হওয়া উচিত। স্টুডেন্ট বিভিন্নভাবে লিখতেই পারে, এটা সৃজনশীল পদ্ধতিতে, সৃজনশীল শব্দটা মানে হচ্ছে স্টুডেন্টদের সৃজনশীলতা বৃদ্ধি করা। স্টুডেন্ট সৃজনশীল হবে, সৃজনশীল পদ্ধতিতে লিখবে, তার একটা কনসেপ্টের জায়গা ভিন্নভাবে উপস্থাপন করার দক্ষতা থাকতেই পারে। আপনার জাস্ট দেখা উচিত যে এই যে জায়গাগুলো সে উপস্থাপন করতে গেছে এগুলো সঠিক কিনা। সঠিক হলে মার্ক দিবেন, সঠিক না হলে মার্ক দিবেন না। তবে আপনার মতো লিখে নাই বলে কেটে দিবেন, এটা যাতে না হয়। এটা খুবই একটা ভুল একটা জায়গা। যাই হোক, এটা কেন বললাম, কারণ স্কুল লেভেলে দেখছি এই সূত্রটা ব্যবহার কম করে তারা। কনভেনশনাল যেমন 15 নম্বর সেকেন্ডে সরণ, তাহলে 15 সেকেন্ডে সরণ, তারপরে 14 সেকেন্ডে সরণ নির্ণয় করে দেন বিয়োগ করে বের করে ফেলে। ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা, তোমার যদি এখন আমারে বলতে বলে যে বস তুমি আমারে অঙ্ক করে দেখাও, সেটা হচ্ছে যে 16 নম্বর সেকেন্ড থেকে তোমার হচ্ছে 20 নাম্বার সেকেন্ড পর্যন্ত সরণ কি হবে, 16 নাম্বার সেকেন্ড থেকে 20 নাম্বার সেকেন্ড পর্যন্ত সরণ কি হবে, তোমরা কি এটা নির্ণয় করতে পারবা? 16 নাম্বার সেকেন্ড থেকে 20 নাম্বার সেকেন্ড পর্যন্ত সরণ কি হবে? তখন কিন্তু এই যে t মাইনাস 1 কিন্তু তখন 4 হবে। 1 কিন্তু তখন 4 হবে। এই যে 1, এটা হচ্ছে কত সেকেন্ড তুমি কমাচ্ছ। ঠিক আছে, তুমি একটা টাইম ধরো 20 সেকেন্ড, 20 থেকে কত নাম্বার সেকেন্ড পর্যন্ত কমাচ্ছ। যদি 19 সেকেন্ডে যাও তাহলে তুমি 1 হ্রাস করছো। তুমি যদি 16 সেকেন্ডে যাও তাহলে তুমি কত হ্রাস করছো? 4 হ্রাস করছো। ঠিক আছে না? আচ্ছা, এইটা দিয়েও আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি, তো দেখি যে এই জায়গা থেকে সূত্রটা কি ধরনের সূত্র আসতে পারে। এটা এখানে n ধরে অঙ্কটা সলভ করি, তাহলে যে কোনো একটা সময় আমরা পাওয়া যাব। আচ্ছা, এই ধরনের প্রমাণ যদি এর আগে আমি করি নেই, বাট ট্রাই করে দেখি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যেটা করব s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার টি সেকেন্ডে সরণ মাইনাস টি মাইনাস এন সেকেন্ডে সরণ আমরা বের করব। তো টি মাইনাস এন সেকেন্ডে যদি আমরা সরণ নির্ণয় করতে চাই তাহলে কি দাঁড়াবে? s ইকুয়াল টু ইউটি দাঁড়াবে, তখন দাঁড়াবে টি মাইনাস এন ইউটি প্লাস মাইনাসে দাঁড়াবে মাইনাস হাফ এ টি স্কোয়ার, টি দাঁড়াবে টি মাইনাস এন স্কোয়ার। আশা করি এই জায়গাটা বুঝছো।
এখন আমরা যেটা করব এটা হচ্ছে এটার একটা ইকুয়েশনে কনভার্ট করার চেষ্টা করব। তোমরা আমার সাথে করে দেখতে পারো। এখানে তাহলে কি দাঁড়াইলো, মাইনাস দ্বারা গুণ করব ইউটি, মাইনাসে মাইনাসে প্লাস এন ইউ, তারপরে এখানে থাকবে মাইনাস হাফ এ টি মাইনাস এন স্কোয়ার। এখানে আমরা সূত্র বসাইতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা বসাইতে পারি। নাও দেখো তো কি কি দাঁড়াইতেছে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস এন ইউ মাইনাস হাফ এ টি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর হচ্ছে হাফ এ গুণ করলে এখানে টু টু কাটা যাবে, এ এন টি প্লাস কি দাঁড়াবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, ডেফিনেটলি মাইনাস কি দাঁড়াবে এখানে হাফ এ এন স্কোয়ার। ঠিক আছে, এই ধরনের একটা জিনিস পাইতে পারি। না আমরা একটু কাটাকাটি করে দেখি ইকুয়েশনটা কি আসে। ইউটি কাটা যাবে, ইউটি কাটা যাবে, হাফ এটি স্কোয়ার কাটা যাবে। ঠিক আছে, এখানে থাকলো আমাদের কি এন ইউ, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম এটা হচ্ছে এন ইউ প্লাস এ এন টি মাইনাস হাফ এ এন স্কোয়ার। সো এখানে আমরা কি করতে পারি, এন ইউ প্লাস এখান থেকে আমরা হাফ এ এন কমন নিতে পারি, এ এন যদি কমন নেই, টু টি মাইনাস হাফ এ এন কমন নিছি, টু টি মাইনাস এন, এই সূত্রটা আমরা পাইছি। তাহলে এস টি এইচ যে কোনো টি সেকেন্ডে, অর্থাৎ ধরো কোনো একটা সময়ের ব্যবধি বললো তখন কিন্তু আমরা সংক্ষেপে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। আমার মনে হয় সূত্রটা বুঝতে পারছেন অনেকেই। তো আমরা সূত্র কি পাইলাম, এন ইউ প্লাস হাফ এ এন টু টি মাইনাস ওয়ান। তো এই ধরনের সূত্রগুলো তোমাদের সবচেয়ে বেশি কাজে দিবে কিন্তু এমসিকিউতে। এমসিকিউতে জন্য এই ধরনের প্রশ্ন চলে আসবে। তোমরা এই যে শর্টকাট যে সূত্রগুলো পাইছো ফাইনাল ইন্ডে গিয়ে, এগুলা কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাডমিশনও কাজে দেয়, অ্যাডমিশনেও কিন্তু এই ধরনের প্রশ্ন চলে আসে। তো স্যার আমরা কি সূত্র পাইলাম, টি-তম সেকেন্ডে তখন আমরা পাইছি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। টি-তম সেকেন্ডের জন্য আমরা কি করি, জাস্ট 1 সেকেন্ড বিয়োগ করি। আমরা একটা সৃজনশীল এরকম পাইছি যে 16 থেকে 20 সেকেন্ডের মধ্যে স্মরণ কত, হ্যাঁ এরকম হইতে পারে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে স্মরণ কত, 15 থেকে 18 সেকেন্ড পর্যন্ত স্মরণ কত। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে, সেক্ষেত্রে আমাদের যে স্মরণটা হবে যে কোনো একটা টাইম ব্যবধিত স্মরণটা, সেটা হচ্ছে এন ইউ প্লাস হাফ এ এন টু টি মাইনাস এন। তাহলে আমরা সকল ক্ষেত্রে এন নিয়ে আসবো, এন ইউ প্লাস হাফ এ এন টু টি মাইনাস এন। এই এন জিনিসটা কি দাঁড়াবে, এন জিনিসটা দাঁড়াবে ধরো 15 থেকে 20, তাহলে কয় সেকেন্ড দাঁড়াইলো আমার এখানে 5 সেকেন্ড। 16 থেকে 20 তাহলে কয় সেকেন্ড দাঁড়াইলো 4 সেকেন্ড। তাহলে এন এর মান ওই অনুসারে আমরা পরিবর্তন করতে পারবো। আশা করি এই দুইটা সূত্র তোমরা নতুন পাইছো এবং এই দুইটা সূত্র শর্টকাট হিসেবে তোমরা অনেকগুলা ম্যাথে ইউজ করতে পারবা। এই সূত্রগুলো কখন ইউজ করে, এই সূত্রগুলো ইউজ করে যখন কোনো একটা টাইম ব্যবধিতে ব্যবহার করে। ঠিক আছে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে ব্যবহার করতে চায়। নির্দিষ্ট সময় ব্যবহার করতে গেলে আমরা ধরো 20 সেকেন্ডের থেকে এর আগের সেকেন্ডের স্মরণটা বাদ দিই, তাহলে 1 সেকেন্ড বিয়োগ করি। ঠিক আছে, ধরো 24 নাম্বার সেকেন্ডে হচ্ছে, তাহলে 24 থেকে 23 নাম্বার সেকেন্ড বিয়োগ দিই, তাহলে 1 সেকেন্ড বিয়োগ দিই, তাহলে এন এর মান তখন 1 হবে। এখন 20 থেকে যদি আমার বলে যে 16 নাম্বার সেকেন্ড বিয়োগ দিতে হবে, মানে 16 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কতটুকু স্মরণ হয়েছে, তাহলে এই ধরনের সমীকরণ আমরা করতে পারি এন ইউ প্লাস হাফ এ এন টু টি মাইনাস এন। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা সলভ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। গেল, তাহলে আমরা তোমার সরলরৈখিক যে গতিটা আছে, সরলরৈখিক গতির ক্ষেত্রে আমরা এই ধরনের সূত্র আমরা পাবো। এখন আসো তোমাদের জন্য আরো কয়েকটা ধরনের সূত্র আমরা আলোচনা করে রাখি। একটা হচ্ছে আমরা পাবো পরন্ত বস্তু, আরেকটা আমরা যেটা পাবো এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো।
পড়ন্ত বস্তুতে কি হয়, একটা বস্তুরে আমরা উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করি, মানে ছেড়ে দিই, যেটা মুক্তভাবে নিচে পড়ে। আর নিক্ষিপ্ত বস্তুরে কি করতেছি আমরা, নিক্ষিপ্ত বস্তুরে আমরা ওই বস্তুটাকে আমরা নিক্ষেপ করতেছি নিচ থেকে উপরে যায়। পড়ন্ত বস্তু উপর থেকে নিচে নামে, নিক্ষিপ্ত বস্তু নিচ থেকে উপরে যায়, ঠিক আছে না? দুই ধরনের কেস আমরা পাইতে পারি। আচ্ছা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি দাঁড়ায় দেখেন। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যত নিচে নামবে তার বেগ কিন্তু ধীরে ধীরে বাড়বে। আপনি একটা 10 তলা উপর থেকে বল ছেড়ে দেন, বল ছেড়ে দিলে কি হবে, বলটা নিচে নামতে থাকবে, আর যতই নিচে নামবে তত কিন্তু তার ব্যাগটা বাড়তে থাকবে। আসলে আমি আজকে একটু সিক ফিল করতেছি, তো এজন্য টোনটা বা মানে কথা বলার ধরনটা একটু লো আছে। আশা করি তাও আপনারা জিনিসগুলো বুঝতে পারতেছেন। যদি না বোঝেন কমেন্ট সেকশনে জানাবেন, আমি দরকার পড়লে ক্লাসটা আবার রিটেক নেওয়ার চেষ্টা করব। বাট আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে অসুবিধা হবে না। একটা বস্তু ছেড়ে দিলে যত নিচে নামবে তত তার কিন্তু ব্যাগ বাড়তে থাকে। তাহলে আমরা ব্যাগ বৃদ্ধির হারকে আমরা কি বলতেছি, ত্বরণ। এখানে যে ব্যাগটা বাড়ে এটা কিন্তু অভিকর্ষ বলের কারণে বাড়তেছে, অভিকর্ষ বলের প্রভাবে সে কিন্তু নিচে নামতেছে। যেহেতু অভিকর্ষ বলের প্রভাবে নিচে নামতেছে স্যারেরা, তাহলে কি দাঁড়াইলো, যে অভিকর্ষ ত্বরণে তার ব্যাগটা বাড়তে থাকবে। প্রত্যেক 1 সেকেন্ড পর তার ব্যাগ 9.8 করে করে বাড়বে। 2 সেকেন্ড পরে তাহলে কত দাঁড়াবে, 9.8 ইন্টু 2। 3 সেকেন্ড পরে তার ব্যাগ কত দাঁড়াবে, 9.8 ইন্টু 3। কারণ প্রত্যেক 1 সেকেন্ড পরে পরে তার ব্যাগ বাড়ে 9.8 করে করে। আচ্ছা, উপরের দিকে নিক্ষেপ করলে কি দাঁড়ায়, একটা বস্তু উপরে আপনি নিক্ষেপ করছেন, এটা উপরে যাইতে যাইতে একদম স্লো হয়ে যাবে, এরপরে থেমে আবার নিচে নামবে। আমরা মাঝে মধ্যে ক্যাচ ক্যাচ খেলি না, একটা বল নিক্ষেপ করি, বলটা উপরে যায়, উপরে গিয়ে গিয়ে আবার নিচে নামে, দেন আমরা ক্যাচ নেওয়ার চেষ্টা করি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যত উপরে যাবে তত তার ব্যাগ কমবে। এখানে যদি বাতাসের কোনো বাধা না থাকে তাহলে তার যে ব্যাগটা কমবে, এটা হচ্ছে 9.8 ms ইনভার্স 1 করে করে তার ব্যাগটা প্রত্যেক সেকেন্ডে কমতে থাকে। উপরের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে ত্বরণটা পাই সেটাকে আমরা মন্দন বলবো, কারণ এই জায়গাটাতে ব্যাগ বৃদ্ধি পায় না, ব্যাগ উল্টাটা হ্রাস পায়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাইলে স্যারেরা আমরা এখন যে কাজটা করব, পড়ন্ত বস্তুর যে বিভিন্ন সূত্রগুলো আছে এগুলো লেখার চেষ্টা করব গতিসূত্র থেকে। আচ্ছা, গতিসূত্র থেকে আমরা যেটা পাইছিলাম b = u + at, এখানে u + a হবে g, কারণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তুর আপনার ব্যাগ বৃদ্ধি পায় অভিকর্ষ ত্বরণের কারণে, তার হচ্ছে ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণ। আমরা পরের সমীকরণটা কি পাইছিলাম, h = ut + ½ gt²। এখানে আমরা কি পাইছিলাম, b² = u² প্লাস 2gh। তম সেকেন্ডের জন্য উচ্চতা যদি বাইর করি, u প্লাস হাফ জি 2t মাইনাস 1, যে কোনো একটা সেকেন্ডে যদি সরণ বাইর করি, u প্লাস হাফ জি 2t মাইনাস 1। একটা সেকেন্ডে যদি সরণ নির্ণয় না করে আমরা একটা টাইম ব্যবধান করি 16 থেকে 17 থেকে 18, মানে t n তম সেকেন্ডে n-t-n পর্যন্ত যে সরণটা আছে এটা যদি আমরা বাইর করতে চাই, তাইলে আমাদের যে সমীকরণটা এসে দাঁড়াবে nu প্লাস হাফ ng 2t মাইনাস n। তো এখানে n কি, কত সেকেন্ড ব্যবধি, ধরো একটা বস্তু নিচে পড়তেছে, তো নিচে পড়তেছে যে তার 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত কত নিচে নামছে, পুরা নিচে নামছে কতটুকু এটা বলে নাই, কিন্তু শূন্য থেকে ছেড়ে দেওয়ার মুহূর্ত থেকে কতটুকু নিচে নামছে এটা তো টি সেকেন্ডে তোমার উচ্চতা দাঁড়াইলে h = ut + ½ gt²। কোন একটা নির্দিষ্ট সেকেন্ড যদি বলে u + ½ g 2t - 1, n এর মান তখন 1 থাকবে। নির্দিষ্ট সেকেন্ড না বলে যদি টাইমের ব্যবধান বলে, 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত কত নিচে নামছে, 5 থেকে 10 পর্যন্ত কত নিচে নামছে, তখন আমরা লাস্টের সূত্রটা আমরা বসাবো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি পাবো, সে তখন ব্যাগ বাড়ে না, ব্যাগ কমে, তখন আমরা পাইছি মন্দন মাইনাস জিটি। h = আমরা কি পাইছি বলতো, ut - ½ gt²। b² = u² মাইনাস কি দাঁড়াবে 2gh। এটা নির্দিষ্ট সেকেন্ডে কত উপরে উঠছে, u - ½ g 2t - 1। কোন একটা টাইম ব্যবধিতে যদি আমাদের বাইর করতে বলে, টাইম ব্যবধি বলতে কি বোঝায়, ধর 3 থেকে 10, 3 থেকে 5 এরকম টাইম ব্যবধিতে কত উপরে উঠছে, তাহলে nu - ½ ng 2t - n। আশা করি তোমরা বুঝতে পারছো।
টি সেকেন্ড, টি-তম সেকেন্ড এবং সময়ের ব্যবধিতে যে সরণ বাই করা, উচ্চতা বাই করা, এই প্রত্যেকটা সূত্র তোমরা এই ক্লাস থেকে বুঝতে পারতেছো সূত্রগুলো কিভাবে আসতেছে। আচ্ছা ফাইন, এখন আমরা নিক্ষিপ্ত বস্তুর আরো কিছু সূত্র জানার চেষ্টা করব। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আরো কিছু সূত্র জানার চেষ্টা করব। এখন স্যার দেখেন, নিক্ষিপ্ত বস্তু থেকে যদি আমরা আরো সূত্রগুলা জানার চেষ্টা করি, তাহলে একটা বস্তু আমি উপরের দিকে নিক্ষেপ করছি, উপরে গিয়ে আবার নিচে নামবে, তাহলে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত সে যাবে? আমি যেটা ব্যাগে নিক্ষেপ করছি কতটুকু উচ্চতা পর্যন্ত উঠবে? তাহলে প্রথম যে সমীকরণটা আমি প্রমাণ করতে যাব এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা, তা সর্বোচ্চ উচ্চতা বাড়ি করব, তাহলে আমরা শেষ বেগ জানি 0, v² = e² + 2gh, উপরে উঠতেছে তো, তাহলে তো এটা প্লাস হবে না, এটা কি হবে? মাইনাস হবে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় গেলে এই যখন সর্বোচ্চ হবে তখন শেষ বেগটা হবে 0, v² = e² - 2g, h ধরলাম আমরা, h max সর্বোচ্চ উচ্চতা। এই মাইনাস এর পক্ষান্তর করি, তাহলে দাঁড়াবে 2g h max = e²। তাহলে h যে ম্যাক্সটা আমরা পাইছি এটা হচ্ছে e²/2g। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে এটা দিয়ে আমরা কি করতে পারি? একটা বস্তু সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠছে এই উচ্চতাটা আমরা এই সমীকরণ দ্বারা নির্ণয় করতে পারি। নাও আসো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কি পরিমাণ সময় লাগবে, সময়টা নির্ণয় করব। হাইয়েস্ট পিক পর্যন্ত উঠছে, এখান পর্যন্ত উঠতে টাইম লাগবে কতটুকু? আমরা সমীকরণ জানি v = u - gt, যেহেতু নিক্ষিপ্ত বস্তু এটা তো মাইনাস হবে, জি বা ত্বরণটা মাইনাস হবে। শেষ বেগ 0, সর্বোচ্চ উচ্চতায়, তাহলে জিটি পক্ষান্তর করো, gt = u। তো এখান থেকে আমরা কিন্তু টি এর একটা সমীকরণ পাবো, এটা হচ্ছে u/g। সো আমরা একটা বস্তু সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে তারও একটা সমীকরণ পাইলাম, t = u/g। এখন আসো বিচরণকাল। বিচরণকালের নাম শুনছো কিনা আমি জানি না, আশা করি শুনছো। বিচরণকাল হচ্ছে একটা বস্তু সর্বোচ্চ কত সময় পর্যন্ত বিচরণ করবে, মানে বোঝাচ্ছে একটা বস্তু আমি নিক্ষেপ করছি আবার ভূমিতে ফিরে আসবে, এই যে টোটাল টাইমটা, এটার আমরা বলতেছি বিচরণকাল। একটা বল রে আমি নিক্ষেপ করছি, ধরো একটা টেনিস বল, ঠিক আছে, আমি নিক্ষেপ করছি, এই যে আমি একটা টেনিস বল নিক্ষেপ করছি ক্যাচ নেওয়ার জন্য, এটা কি উঠতেই থাকবে, মহাকাশে চলে যাবে? এমন কিছুই না আসলে। এই বলটা উপরে উঠতে উঠতে আস্তে আস্তে স্লো হয়ে যাবে, স্লো হইতে হইতে তার ব্যাগ কমে যাবে, 0 হয়ে যাবে, দেন আবার নিচে নামবে, তখন আমি ক্যাচটা নিতে পারবো। তাহলে আমি একটা বস্তু নিক্ষেপ করার পরে আবার আমার কাছে যে আসছে, এই যে সময়টা, এটার আমরা বলতেছি বিচরণকাল। স্যার এটা যদি বিচরণকাল হয়, ব্যাপারটা বুঝিও, একটা বস্তু উঠতে যে সময়টা লাগে না, নামতে কিন্তু একই সময় লাগে। তাহলে বিচরণকাল হবে উঠতে সময় প্লাস নামতে সময়, অর্থাৎ 2u/g। তো আমরা আরো একটা সমীকরণ পাইলাম, এটা হচ্ছে বিচরণকালে। তাহলে সমীকরণ আমরা কয়টা পাইলাম এখান থেকে? একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতা বাই করা, h max = u²/2g। তারপরে সর্বোচ্চ উচ্চতা উঠতে টাইম লাগবে কত, এখান থেকে আমরা সূত্র পাইছি u/g। বিচরণকালের জন্য আমরা যে সূত্রটা পাইছি t = 2u/g। আশা করি এতগুলা সূত্র তোমার বইও মেনশন করা নাই, কিন্তু এতগুলা সূত্র শিখলে তুমি অনেক সংক্ষেপেই ম্যাথগুলা করে নিয়ে আসতে পারবা। তো আমরা আজকের ক্লাসটার শেষ টানবো, এই জন্য আমরা যেটা করতে চাই, সবগুলা সূত্র আমরা লিখে লিখে দেখাইতে চাই আমরা কি কি সূত্র পাইছি। প্রথম হচ্ছে অনুভূমিক গতির ক্ষেত্রে, অনুভূমিক গতি। অনুভূমিক গতি বলতে কি? সরলরৈখিক গতি, একটা রাস্তা বরাবর গাড়ির গতি। এই জায়গাগুলোতে আমরা সূত্রগুলা কি কি পাইছি এটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। দেখো, আমরা অনুভূমিক গতিতে আমরা যেই সূত্রগুলা পাইছি, এটা হচ্ছে সমবেগে চললে s = vt। আমরা যখন ত্বরণ নিয়ে চলবে তখন আমরা যে সূত্রটা পাবো v = u + at। এখান থেকে a নির্ণয় সূত্র হচ্ছে b - u/t। তারপর আমরা সরণের সূত্র পাইছি, যদি বেগের পরিবর্তন হয় তাহলে u + v/2 * t। তারপর যখন ত্বরণ নিয়ে চলবে s = ut + হাফ কি দাঁড়াবে at²। আরেকটা সূত্র কি পাইছি আমরা? শেষ বেগের সূত্র v² = e² + 2as। আশা করি সূত্রগুলো সবগুলা সূত্র পড়ছো। এই সূত্রটা না পড়লেও পড়তে পারো, যেটা আমরা শেষে দেখাইছি, t তম সেকেন্ডের সরণ u + ½ a
2t মাইনাস 1, অথবা কোনো একটা নির্দিষ্ট টাইম ব্যবধিতে সরণ, আশা করি ব্যাপারটা বুঝছো, কোনো একটা নির্দিষ্ট টাইম ব্যবধিতে সরণ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব টাইম ব্যবধিত সরণ? তাহলে সূত্রটা হবে Sn is equal to nu প্লাস হাফ an 2t মাইনাস n। এই সূত্র দিয়ে আমরা একটা টাইম ব্যবধিতে সরণ বাড়ি করতে পারি। এই সূত্রগুলো আমরা গতিবিদ্যাতে পাইয়া থাকি। তারপরে আসো পরন্ত বস্তু। আচ্ছা বস, আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তু যখন নিচে পড়তে থাকবে তখন আমরা যে সূত্রগুলো পাইছি এগুলো একটু নোট ডাউন করার চেষ্টা করি। ওকে, এখান থেকে আমরা যদি সূত্রগুলো নোট ডাউন করি তাহলে দেখো v ইকুয়াল আমরা পাইছি u প্লাস জিটি, এই সূত্র থেকে পাই, এখানে তো ত্বরণ থাকবে u প্লাস জিটি। এখান থেকে আমরা পাইতে পারি h ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। এখান থেকে আমরা পাইতে পারি h ইকুয়াল টু আমরা কি পাইতে পারি দেখো, h ইকুয়াল টু ut প্লাস হাফ জিটি স্কোয়ার। তারপর আমরা পাইতে পারি v স্কোয়ার ইকুয়াল টু e স্কোয়ার প্লাস 2gh। এই সূত্রগুলো আমরা পাইতে পারি। যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে যদি আমার উচ্চতা বাইর করতে বলে u প্লাস হাফ জি 2t মাইনাস 1, কোনো একটা নির্দিষ্ট টাইম ব্যবধিতে যদি উচ্চতা কতটুকু নিচে নামছে বাইর করতে বলে nu প্লাস হাফ gn 2t মাইনাস কত n। এই সূত্রটা আমরা ব্যবহার করি। আশা করি ব্যাপারগুলো বুঝতেছো। সূত্রগুলো আমরা একটু সূত্রগুলো গুছাই, কি কি সূত্র পাইছি এখানে। তারপরে আসো আমরা যে সূত্রটা আলোচনা করব, এটা হচ্ছে তোমার কাছে নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা বস, আমরা একটা বস্তু নিক্ষেপ করলাম, সেক্ষেত্রে আমরা কি পাবো? আমরা নিক্ষেপ করলে আমরা পাবো যে তার বেগ কমতে থাকবে, মন্দন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ত্বরণটা পাবো মাইনাস বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তারপরে আমরা পাবো এইচ ইকুয়াল টু ইউ প্লাস, এখানে তো আর জি নাই, সো মাইনাস হবে না, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। সেক্ষেত্রে আমরা এই জায়গায় আমরা আবার পাবো এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তারপরে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2gh। তম সেকেন্ডে কতটুকু নিচে নামছে, এটা আমরা পাবো কি ইউ প্লাস হাফ, তো প্লাস তো ডেফিনেটলি হবে না, এখানে কি আসবে মাইনাস আসবে, ইউ মাইনাস কমতেছে তো হাফ জি 2t মাইনাস 1। ঠিক আছে, 2t মাইনাস 1। আশা করি বুঝতেছো। যদি স্ক্রিনে দেখাচ্ছে না, মানে স্ক্রিনের জায়গাটাই শেষ হয়ে গেছে, বাট লিখতে পারবো আশা করি। তো এই যে আমরা সূত্রগুলো পাইছি, তাহলে দেখো অনুভূমিক গতি, একসক্ষ বরাবর কোনো বস্তুর গতি, পরন্ত বস্তুর গতি, নিক্ষিপ্ত বস্তুর গতি, এই প্রত্যেকটা বস্তুর গতিতে কিন্তু সূত্রগুলো সেমই থাকতেছে, এমন না যে ভিন্ন ভিন্ন সূত্র আমরা ব্যবহার করতেছি। জাস্ট ব্যাপারটা হচ্ছে যে পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তুমি ত্বরণ অথবা মন্দন, এই যে দুইটা জায়গাটা থাকে তুমি জানো। অনুভূমিক গতির ক্ষেত্রে ত্বরণ জানা না থাকলে ত্বরণ নির্ণয় করে নিতে হয়, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু ত্বরণগুলো জানি। এবং ত্বরণটারে যেহেতু জানি আমরা, অভিকর্ষ ত্বরণ হয়, তো এর আমরা জি দ্বারা প্রকাশ করি। পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ বাড়ে প্লাস দেই, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ কমে, এজন্য আমরা মাইনাস দিই। তারপরে এস টারে আমরা কি দ্বারা প্রকাশ করি? এইচ দ্বারা প্রকাশ করি। আর সবগুলো জিনিসই তো সেমই থাকতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তো আলাদা আলাদা করে প্রত্যেকটা সূত্র শেখার দরকার পড়ে না, আমরা এখান থেকেই একসাথে সূত্রগুলো শিখে ফেলতে পারি। সো আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। এই ক্লাসটার মাধ্যমে আমরা কি সব জানতে পারি, বিভিন্ন সূত্র যেগুলো আছে গতিবিদ্যাতে, প্রত্যেকটা সূত্র সম্পর্কে আইডিয়া নিতে পারতেছি। লাস্টে কিছু সূত্র আমি গুছায় দেই নেই এইখানে, বাট আমরা এর আগের ক্লাস একটু আগে আমরা আলোচনা করছি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে তিনটা জিনিস আছে, সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়, আচ্ছা লিখে দিই আমরা। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা কতটুকু আমরা পাইছি, এইচ ম্যাক্স পাইছি আমরা ই স্কোয়ার বাই 2g। তারপর হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে,
উঠতে সময়ের আমরা সূত্র পাইছি হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তারপরে আমরা পাইছি বিচরণ কাল। বিচরণ কাল অত কত সময় ধরে এটা শূন্যে ভাসমান থাকবে, টি ইজ ইকুয়াল টু আমরা পাইছি 2u বাই জি। সো এই সূত্রগুলো আমরা এতগুলো সূত্র আমরা ব্যবহার করতে পারি। আশা করি সবগুলো সূত্র কিভাবে আসছে, সবগুলো সূত্র কি এগুলা মনে রাখতে পারবা। অনেক কিছু হয়তো তুমি পড়ছো, অনেক কিছু নাও পড়তে পারো। পুরো জায়গাটা আজকে ক্লাস থেকে ক্লিয়ার হয়ে গেছে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। এরকম আরো কনসেপচুয়াল ক্লাস পাইতে, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস পাইতে অবশ্যই আলামিন একাডেমি কিন্তু তোমার ফলো করতে হবে, ঠিক আছে? আলামিন একাডেমি ফেসবুক পেজ, আলামিন একাডেমি ইউটিউব চ্যানেল, এই জিনিসগুলো ফলো করতে থাকো। তাহলে তুমি একদমই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে ফিজিক্স কেমিস্ট্রি আছে এবং অন্যান্য সাবজেক্ট আমরা ধাপে ধাপে শুরু করব। আমরা একদমই প্রথম পর্যায়ে আছে, এই জন্য আমি আমার ক্লাসগুলো শুরু করতেছি। পাশাপাশি আমাদের আলামিন একাডেমিতে আরো অনেক অভিজ্ঞ টিচার আছে, বিশেষ করে বেশিরভাগ শিক্ষকই আমাদের শাহজালাল ইউনিভার্সিটি, তারা হচ্ছে এই ক্লাসগুলা পরিচালনা করবে। তো তোমরা আলামিন একাডেমির সাথে থাকো, ক্লাসগুলা প্রতিনিয়ত দেখতে থাকো। তোমাদের বেসিকটা অ্যাডভান্স লেভেলে যাবেই যাবে ইনশাল্লাহ।